আওয়ামী লীগের শাসনামলে গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ দুপুরে ট্রাইব্যুনালে আদেশ দেবেন। আদালতে রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যার মাস্টারমাইন্ড অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান 2009 থেকে 2016 সাল পর্যন্ত র্যাবে কর্মরত থাকাকালীন শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার তথ্য প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। মানবতা বিরোধী এসব অপরাধে তার বিরুদ্ধে মোট 3 অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তবে তার পক্ষে আইনজীবীরা আদালতে দাবি করেন কোনো গুম বা হত্যার সাথে জিয়া জড়িত নয়। টঙ্গীতে সজল হত্যা ও বিডিআর সদস্য নজরুল ইসলামকে হত্যার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তাছাড়া সুন্দরবনে বনদস্যুদের ক্রসফায়ারের নামে হত্যার সাজানো নাটকের অভিযোগও মিথ্যা বলে দাবি আসামি পক্ষের। তবে রাষ্ট্রপক্ষ জানায় তখন আসামি ও সরকারের প্রভাবে সত্য ঘটনা আড়াল করে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। এখন সাক্ষীরা সব সত্য প্রকাশ করেছেন। অভিযোগ গঠন হলে জিয়াউলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এরই মধ্যে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন তিনি। গুম ও হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 ফেব্রুয়ারি। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি একটু যদি দেখুন, আজকের যে মামলাটি ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এবং বাংলাদেশে বিশেষ করে 2007-8 সালের থেকে শুরু করে এই যে 16-17 পর্যন্ত যেই ব্যাপক হারে ক্রস ফায়ার বা গুমের যে সংস্কৃতি বিস্তৃত লাভ করেছিল সেই মামলা বা সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া বলতে গেলে শুরু হয়ে গেল এই মামলা দিয়ে। কারণ বিশেষ করে যাদের মনে আছে 8, 9, 10, 11, 12, 13, 14 এই সময়টাতে প্রায় প্রতিদিনই সকালবেলা উঠলেই টেলিভিশন স্ক্রিনে বা খবরের কাগজে কিন্তু দেখা যেত যে অমুক জায়গায় ক্রস ফায়ারে নিহত হয়েছে এবং র্যাবের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে 2 জন নিহত, 1 জন নিহত। এই খবরগুলো প্রতিনিয়ত ওই 4-5 বছরে শোনা যেত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং এখানে প্রসিকিউশনের অন্যান্য যারা রয়েছেন তারা এই আদালতকে বলেছেন এই যে পুরো গুম এবং ক্রস ফায়ারের যে সংস্কৃতি তার মূল মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল আহসান, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছেন, এনটিএমসির মহাপরিচালক ছিলেন পরবর্তীতে। তিনি গ্রেপ্তার রয়েছেন, এই আদালতে এখনও গারদখানায় তিনি রয়েছেন। কিছুক্ষণ আগে এই মামলায় আদালত আদেশ দিয়েছে তার বিচার শুরুর জন্য, অর্থাৎ চার্জ ফ্রেম করার জন্য অভিযোগ গঠনের আদেশ হয়ে গেছে। আগামী 8 ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বিচার শুরু হবে। দেখুন, জিয়াউল আহসানের বিরুদ্ধে 104 জনকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে। 104 জন, সংখ্যাটা অনেক বড়। এবং এখানে 3টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আমি যদি একটু অভিযোগগুলো বলি, প্রথম অভিযোগটি হচ্ছে 2011 সালের জুলাইতে তিনি তখন র্যাবে ছিলেন, র্যাবে কর্মরত ছিলেন। সেই সময়ে টঙ্গী খালের আশপাশে এক রাত্রে 3 জনকে গুলি করে হত্যা করা হয়। তার প্রথম 2 জনকে জিয়াউল হাসান নিজে গুলি করেন এবং তৃতীয় জনকে তার অধীনস্থ অন্য অফিসাররা, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন, তাকে গুলি করে একটি ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। তিনি তখন র্যাবে ছিলেন। এটি হচ্ছে প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে, যারা বিশেষ করে সরকার বিরোধী ছিল বা বিভিন্নভাবে র্যাবের টার্গেটে পরিণত হতো, তাদেরকে ধরে নিয়ে যে হত্যা করা হতো। এইখানে একটি বিষয় এই আদালতকে এই প্রসিকিউশন জানিয়েছে যে প্রথম দিকে বিশেষ করে শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদী ব্যবহার করা হতো, মেরে সেখানে ফেলে দেওয়া হতো। কিন্তু আপনি জানেন যে নারায়ণগঞ্জের 7 খুনের পরে যখন মরদেহ ভেসে ওঠে তখন এই 2 নদীতে যখন নজরদারি বেড়ে যায় তখন সেখান থেকে তাদের যেই অপরাধের যে স্পট সেটি পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় একেবারে সুন্দরবনের কাছে, বঙ্গোপসাগরের মোহনায়, সুন্দরবনের বিশেষ করে বলেশ্বর বা এই যে বরগুনার পাথরঘাটা চরদোয়ানি এলাকায়, সেখানে গুমচর নামে একটা জায়গার নামই এই গুমচর নামে পরিচিতি লাভ করেছে। যে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যেয়ে সেখানে মানুষদেরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতো এবং সেখানে ভারী ইট বা সিমেন্টের ব্লক এগুলো বেঁধে ফেলে দেওয়া হতো। এবং এই কাজে জিয়াউল হাসান সবচেয়ে বেশি ব্যবহার করেছে খুলনার র্যাব 6 এবং বরিশালের র্যাব 8-কে। সেইখানে 50 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এটি হচ্ছে দ্বিতীয় অভিযোগ। আর তৃতীয় অভিযোগ হচ্ছে, নিশ্চয়ই অনেকের মনে আছে, যেটি চিফ প্রসিকিউটর আদালতকে বলেছেন যে ওই সময়ের দিকে বিশেষ করে 11, 12, 13 বা 14, 15 এই কয়েক বছরের ভিতরে বিভিন্ন সময় সুন্দরবনে জলদস্যু বা বনদস্যুদেরকে হত্যার নামে বা ক্রসফায়ার দেওয়া হতো, যাদেরকে কয়েকটি ঘটনার এরকম প্রমাণ মিলেছে
যাদেরকে এর আগেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এই আরেকটি অভিযোগ, মোট 3টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। কিছুক্ষণ আগে জিয়াউল হাসানের বোন এবং এই মামলার অন্যতম আইনজীবী ব্যারিস্টার নাজরিন নাহার তিনি এখানে ব্রিফ করেছেন। তার দাবি যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলো মিথ্যা, কারণ তিনি বলেছেন জিয়াউল হাসান তার যে সামরিক যেই লাইফ সেই সময় তিনি বিভিন্ন ধরনের সামরিক বাহিনীর পুরস্কার বা তিনি তার অ্যাওয়ার্ড অর্জন করেছেন, সুতরাং একজন অদক্ষ অফিসারকে এটি দেওয়ার কথা নয়। তিনি যুক্তি দেখিয়েছেন যে র্যাব আমেরিকান যে স্যাংশন প্রাপ্ত হয়েছিল সেখানে যেই কয়েকজন অফিসারের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছিল তার মধ্যে তার ভাই মেজর জেনারেল জিয়াউল হাসানের নাম নেই। সুতরাং তারা বলার চেষ্টা করেছেন যে এই মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো মিথ্যা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিয়াউল হাসানের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে যারা সাক্ষী দিয়েছেন ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তিনি এই মামলায় সাক্ষী দিয়েছেন। কারণ জিয়াউল হাসানের একটা দীর্ঘ সামরিক লাইফের সময় এই ইকবাল করিম ভূঁইয়া তিনি সেনাপ্রধান ছিলেন, এই আদালতে তিনি নিজে এসে সাক্ষী দিবেন তার বিরুদ্ধে। সুতরাং এই মামলার দিকে অনেকের নজর রয়েছে এবং এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এবং চিফ প্রসিকিউটরকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি জানেন যে সম্প্রতি গুম কমিশন একটি রিপোর্ট দিয়েছে যেখানে র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আনা হয়েছে এই গুম করা এবং ক্রসফায়ারে হত্যার যে অভিযোগ, সেই গুম কমিশনের রিপোর্টই এই মামলায় একটা অন্যতম প্রমাণ হিসেবে তারা দাখিল করেছেন এবং বাকি অংশ দাখিল করবেন। সব মিলে আগামী 8 ফেব্রুয়ারি এই মামলার আসলে বিস্তারিত সেদিনই ওপেনিং স্পিচ যেটি দিবেন বা সূচনা বক্তব্য চিফ প্রসিকিউটর সেদিন আরও তুলে ধরবেন এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।